হ্যালো বাচ্চারা, এইচএসসি 26 ব্যাচ অর্থাৎ যারা এবার এসএসসি পরীক্ষা দিলা অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী 24 তাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়কের প্রাথমিক আলোচনা করব। অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কটা কে আবিষ্কৃত করেছিল, অর্থাৎ কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল। দেখো, ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার, খেয়াল করো, ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার ইনি সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এবার তার সহকর্মী আর্থার ক্যালি বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলেন এবং পরবর্তীতে ম্যাট্রিক্সের জনক আর্থার ক্যালিকে কিন্তু বলা হয়েছিল। এই ম্যাট্রিক্সের প্রাথমিক আলোচনা থেকে আমরা 3টা এমসিকিউ পেয়ে গেলাম। সেটা হচ্ছে কি, ম্যাট্রিক্স সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দিয়েছিল, বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কে আলোচনা করেছিল এবং ম্যাট্রিক্সের জনক কাকে বলা হয়েছিল। তাহলে দেখো, এই গুরুত্বপূর্ণ আমরা 3টা এমসিকিউ আমরা পেয়ে গেলাম। এখন আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনটা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, ম্যাট্রিক্সের সংজ্ঞা, যে ম্যাট্রিক্স আসলে কাকে বলে, ম্যাট্রিক্স কাকে, একটু খেয়াল করো। ম্যাট্রিক্সের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে যে ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো ভুক্তির সমন্বিত রূপ যেখানে ওই ভুক্তিগুলোকে সারি ও কলামের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন আমি তোমাদের যদি বলি, ভাই এই ডেফিনেশনটা পড়ে তোমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি বুঝলে, তোমরা কিন্তু উত্তর দিবা যে আমরা ডেফিনেশনটা পড়ে কিছুই বুঝতে পারলাম না। আসলেই কিন্তু এটা কিছু বোঝা যাবে না। সো ম্যাট্রিক্সের এই ডেফিনেশনটা বোঝার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা 3টা ইকুয়েশন নিব। তো এই 3টা ইকুয়েশন কি, দেখো যে আমরা যদি 3টা ইকুয়েশন নিই, খেয়াল করো, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল হচ্ছে d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল হচ্ছে d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল হচ্ছে d3। দেখো, আমরা 3টা ইকুয়েশন নিলাম। এখন এই 3টা ইকুয়েশনে আমরা কি কি পাচ্ছি এটা একটু আমরা দেখি। আমরা কি কি পাচ্ছি দেখো, এখানে a1 a2 a3 এগুলো হচ্ছে কি সহগ, x y z এগুলো হচ্ছে কি চলক, d1 d2 d3 এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ধ্রুবক। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে এই 3টা ইকুয়েশন নিলাম, এই 3টা ইকুয়েশন থেকে আমরা সহগ, চলক এবং ধ্রুবকগুলোকে একটু সাজিয়ে লিখব। কিভাবে সাজিয়ে লিখব দেখো, যে আমরা প্রথমত যদি সহগগুলোকে নিই, দেখো a1 a2 a3 b1 b2 b3 b1 b2 b3, হ্যাঁ। তারপর দেখো c1 c2 c3। আমরা প্রথমে সহগগুলো নিলাম চলকের, এরপরে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু সহগ নিয়েছি, এবার আমরা চলকগুলোকে নিব। এখানে চলক কি কি ছিল, 3টা চলক ছিল। সেটা হচ্ছে কি দেখো, x y z। তাহলে x y z এই 3টা চলককেও কিন্তু আমরা নিয়ে নিলাম ইকুয়াল। এখন দেখো, আমরা সহগ নিলাম, চলক নিলাম, এখন আমাদের কি বাকি আছে বলো তো, তোমরা নিজেরাই কিন্তু বলতে পারবা। এখন আমাদের বাকি আছে কি, ধ্রুবক। তো আমরা যদি ধ্রুবকটাকে এখন একটু সাজায় লিখি, দেখো d1 d2 d3, এটাকেও থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমাদের ছিল কিন্তু 3টা সমীকরণ। এখন আমরা যে জিনিসটা পেলাম, যে 3টা ইকুয়েশন আমরা কিন্তু পেয়ে গেলাম। দেখো, ছিল 3টা ইকুয়েশন, এখন আমরা 3টা ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স। এখন দেখো, এখন যদি তোমরা এই ডেফিনেশনটার সাথে এই ম্যাট্রিক্সটাকে যদি তোমরা এখন মিলাও, তাহলে কিন্তু ম্যাট্রিক্স কাকে বলে এটা খুব সহজে এখন তোমরা বুঝে নিতে পারো। দেখো, এখানে দেখো তো a1 b1 c1 এইগুলো কিন্তু এক একটা ভুক্তি। এই যে দেখো, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো ভুক্তির, এই ভুক্তিটা আসলে কি জিনিস, ভুক্তিটা হচ্ছে কি ম্যাট্রিক্সের ভেতরে
যে উপাদানগুলো থাকবে প্রত্যেকটাই হচ্ছে এক একটা ভুক্তি, অর্থাৎ A1 একটা ভুক্তি, B1 একটা ভুক্তি, C3 একটা ভুক্তি। কি বোঝা গেল? তাহলে দেখো ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো ভুক্তির সমন্বিত রূপ। খেয়াল করো, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো ভুক্তির সমন্বিত রূপ। সমন্বিত রূপ মানে কি? অনেকগুলো ভুক্তি মিলে একটা রূপ ধারণ করবে। দেখো তো, অনেকগুলো ভুক্তি মিলে একটা রূপ ধারণ করেছে না? এবার যেখানে ওই ভুক্তিগুলোকে সারি ও কলামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা খেয়াল করো, সারিটা কি, কলামটা কি, এটা আমরা কিন্তু সবাই জানি। দেখো যে সারি হচ্ছে কি, সারি হচ্ছে আনুভূমিক বরাবর, দেখো আনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো থাকে তাদের সমন্বিত রূপ হচ্ছে সারি। আর কলাম হচ্ছে কি, উলম্ব বরাবর যে ভুক্তিগুলো থাকে, দেখো উলম্ব বরাবর যে ভুক্তিগুলো থাকে তাদের সমন্বিত রূপ হচ্ছে কি, কলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, দেখো যে এখান থেকে আমি যদি বলি এই ম্যাট্রিক্সের সারি কোনটা, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে A1 B1 C1। দেখো এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে A1 B1 C1। যদি আমি বলি A2 B2 C2, এটাও একটা সারি। যদি আমি বলি A3 B3 C3, এটাও একটা কিন্তু সারি। কি সারি সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছ? এবার দেখো যদি বলি কলাম উলম্ব বরাবর, এখানে একটা জিনিস মনে রাখবা যে আমরা হচ্ছে লম্ব আর হচ্ছে উলম্ব, উলম্ব এই দুইটা জিনিস কিন্তু দুই রকম। লম্বটা কি? লম্ব হচ্ছে নিচ থেকে উপরে, নিচ হতে উপরে, এটা হচ্ছে কি লম্ব। আর উলম্ব কি? উপর হতে নিচে, উপর হতে নিচে। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি বলি এই ম্যাট্রিক্সে কলাম কোনটা, তাহলে কলাম তো হবে মানে কি, উলম্ব মানে উপর থেকে নিচে হতে হবে। অর্থাৎ আমরা যদি নিচ থেকে উপরে দিই তাহলে এটা কিন্তু কলাম নয়। কলামটা কি? এই যে উপর হতে নিচে, এটাই হচ্ছে আমাদের কলাম, উলম্ব বরাবর। কি ক্লিয়ার? অনেকে কিন্তু এটা ভুল করে দেয় যে নিচ থেকে উপরে মানে এটা একটা কলাম, কিন্তু ওটা একটা কলাম না। কলাম হতে হলে কি হতে হবে? উলম্ব বরাবর হতে হবে, অর্থাৎ উপর থেকে নিচে হতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমরা বলতে পারি যে B1 B2 B3 এটা একটা কলাম, C1 C2 C3 এটা একটা কলাম। আবার বলতে পারি A1 A2 A3 এটা একটা কলাম। বাট A3 A2 A1 এটা একটা কলাম নয়। B3 B2 B1 এটা একটা কলাম নয়, নিচ থেকে উপরে কখনো হতে পারবে না। তাহলে এখন আশা করি তোমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনটা সম্পর্কে ক্লিয়ার হয়েছ। আমরা ম্যাট্রিক্সের, দেখো একটা ম্যাট্রিক্সের ক্রম আর হচ্ছে AIJ, এটা দ্বারা কি বোঝানো হয় এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন একটু ধারণা নিব। দেখো যে একটা ম্যাট্রিক্সে, এখানে একটু লক্ষ্য করো, মনে করো যে আমরা যদি একটা ম্যাট্রিক্স নিই 1 2 3 4 3 1 5 4 5 6, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, মানে এটা একটা ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বা দুইটা উলম্ব রেখা, অর্থাৎ এই যে এইটা হচ্ছে দুইটা উলম্ব রেখা, এর ভিতরে যদি রাখা হয় তাহলে সেটা কিন্তু কি হবে? ম্যাট্রিক্স হবে। তো এখন দেখো এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এখান থেকে যদি আমি তোমাদের বলি যে এই ম্যাট্রিক্সে সারি সংখ্যা, দেখো তো এই ম্যাট্রিক্সে সারি সংখ্যা, সারি সংখ্যাকে m দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? সারি সংখ্যা কিন্তু তোমরা বলে দিতে পারবা, এখানে হচ্ছে কয়টা? 3টা। যদি আমি বলি কলাম সংখ্যা, দেখো তো এই ম্যাট্রিক্সে কলাম সংখ্যা, কলাম সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় n দ্বারা। n হচ্ছে কত বলো তো? 3টা। এখন এই যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা, এই দুইটা জিনিস থেকেই কিন্তু আমাদের ম্যাট্রিক্সের ক্রমটা তৈরি হয়। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম, এটার নাম হচ্ছে মাত্রা, এটাকে বলা হয় অর্ডার, এটাকে বলা হয় আকার। ওকে, এটাকে কিন্তু আকার বলা হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের আকার, মাত্রা, অর্ডার বা ক্রম একই জিনিস কিন্তু, ঠিক আছে? তাহলে এখন সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব যে একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সেই ম্যাট্রিক্সের আমরা
ক্রম কিভাবে বের করতে পারি, ক্রম জিনিসটা আসলে কি, মাত্রা জিনিসটা আসলে কি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মাত্রা ইকুয়াল সারি সংখ্যা বাই কলাম সংখ্যা, কলাম সংখ্যা। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা এখানে লিখলাম গুণ, বাট এটাকে উচ্চারণ আমরা কি করছি, এটাকে উচ্চারণ করছি আমরা বাই, অর্থাৎ এখানে কিন্তু সারি সংখ্যা গুণ কলাম সংখ্যা এটা কিন্তু বলতে পারবে না, কি বলতে হবে, সারি বাই কলাম। অর্থাৎ যদি আমরা ম্যাট্রিক্সের মাত্রা বের করতে চাই তাহলে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই ম্যাট্রিক্সের মাত্রা বের করি তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো, 3/3। তাহলে আমরা এটাকে উচ্চারণ কি করব, আমরা এটাকে উচ্চারণ করব 3/3। কি কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? আশা করি তোমরা এই মাত্রা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো। এখন কথা হচ্ছে দেখো, AIJ এই জিনিসটা কি, এইটা সম্পর্কে আমরা ধারণা নিব যে আই আর হচ্ছে জে এই জিনিসটা কি। এ হচ্ছে কি, এ একটা ম্যাট্রিক্স, তার আই আর জে এটা দ্বারা কি বোঝায়, আই দ্বারা বোঝানো হয় সারিতে ভুক্তির অবস্থান, যে দ্বারা বোঝানো হয় কলামে ভুক্তির অবস্থান। ওকে, অর্থাৎ আই আর জে, আই দ্বারা বোঝানো হয় একটা সারিতে যদি একটা ভুক্তির অবস্থান বের করতে বলা হয় তাহলে সেটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর যে দ্বারা হচ্ছে কলামে ভুক্তির অবস্থান বের করতে বললে সেটা বোঝানো হয়। তো আমরা দেখো এটা কিভাবে বুঝবো, যদি তোমাকে বলা হয় এই ম্যাট্রিক্স থেকেই, যদি তোমাকে বলা হয় মনে করো এটা একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ, এখন তোমাকে বলা হলো এ 21 তম ভুক্তি কত, ভুক্তি কত, অর্থাৎ এ ম্যাট্রিক্সের 2 নাম্বার সারিতে, কারণ দেখো এখানে আমি বলে দিয়েছি যে এটা ছিল কি আই আর এটা হচ্ছে কি জে। ওকে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে যে ভুক্তিটা অবস্থান করছে সেই ভুক্তিটা কত, এটা আমাদের কিন্তু বের করতে বলেছে। কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে দেখো 2 নাম্বার সারি, তাহলে 2 নাম্বার সারিটাকে আমরা বাতিল করলাম। এবার দেখো 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার কলামটাকে আমরা বাতিল করলাম। এখানে যদি ভুক্তিটা বের করতে বলে তাহলে আমরা যে কাজটা করব, এই যে সারি আর কলাম যে আমরা কেটে দিলাম, দুইটাতেই কাটা পড়লো কে, দেখো তো দুইটাতেই কাটা পড়েছে কে, এই ভুক্তিটা কাটা পড়েছে না, সেটা কি ছিল 4। তাহলে এ ম্যাট্রিক্সের 21 তম ভুক্তি হচ্ছে কত বলতো, 4। এই হচ্ছে আমাদের উত্তর। কি বোঝা গেল বিষয়টা, যে একটা ম্যাট্রিক্সের যদি আমাদের, হ্যাঁ দেখো একটা ম্যাট্রিক্সের যদি আমাদের তম ভুক্তিটা বের করতে বলে তাহলে সেটা আমরা এভাবে বের করে নিতে পারবো। তাহলে আশা করি তোমরা AIJ এটা দ্বারা কি বোঝানো হয় এটা সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। এখন দেখো যে এবার মনে করো এই ম্যাট্রিক্সে দেখো আমরা এটা মিশাই দিলাম, এই ম্যাট্রিক্সে একটা জিনিস লক্ষ্য করো, এ ম্যাট্রিক্স যেটা ছিল এই ম্যাট্রিক্সে টোটাল ভুক্তি সংখ্যা কত, দেখো তো টোটাল ভুক্তি সংখ্যা ইকুয়াল হচ্ছে কত বলো তো, 9। এখন কথা হচ্ছে যদি তোমার একটা প্রশ্ন এরকম থাকে যে একটা ম্যাট্রিক্সের, দেখো এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত ছিল বলো তো, 3/3। দেখো একটা ম্যাট্রিক্সে যদি অর্ডার দেওয়া থাকে ওই অর্ডারের সারি আর কলামকে গুণ করে যে ফলাফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা। এগুলো কিন্তু MCQতে আসতে পারে। অর্থাৎ প্রশ্নটা কি হতে পারে, এরকম হতে পারে, মনে করো যে এ এর মাত্রা 2/2 হলে এ এর ভুক্তি সংখ্যা কত, দেখো এ এর ভুক্তি সংখ্যা কত, তাহলে ভুক্তি সংখ্যা কত হবে, 4টি। অর্থাৎ কি কি ভুক্তি হবে এটা আমরা বলতে পারবো না, কিন্তু কয়টা ভুক্তি হবে এটা কিন্তু আমরা বলতে পারবো। তাহলে আশা করি এই টপিকটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব।
দেখো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। অর্থাৎ আমরা ম্যাট্রিক্স এর ডেফিনেশনটা শিখলাম, ম্যাট্রিক্সের মধ্যে কি কি থাকে, সারি থাকে আর কলাম থাকে, সারি আর কলাম দিয়ে আমরা অর্ডার পাই, এটাও আমরা শিখে গিয়েছি। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। অর্থাৎ একটা ম্যাট্রিক্স বিভিন্ন প্রকারের হতে পারে, ম্যাট্রিক্সের প্রকারভেদ বিভিন্ন প্রকারের হতে পারে। তো আমরা সেই প্রকারভেদগুলো সম্পর্কে এখন একটু আলোচনা করব। তাহলে দেখো সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কি, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা 1 নম্বর যে টাইপটা নিয়েছি সেটা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স, অর্থাৎ রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সটা কি, জাস্ট মূল জিনিসটা তোমরা একটু শিখে রাখবা। ডেফিনেশনগুলো আসলে পরীক্ষায় আসে না, বাট একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেখান থেকে বলা হয় যে এই ম্যাট্রিক্সটি নিচের কোন ম্যাট্রিক্স, এমসিকিউতে আসতে পারে। তাহলে দেখো সারি ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে, একটি মাত্র সারি থাকে, সেটাই হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। অর্থাৎ মনে করো এ একটা ম্যাট্রিক্স নিলাম 1 2, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, তাহলে এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। যদি বলা হয় এরকম বি ইকুয়াল 1 2 3, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, তাহলে এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে 3টা জিনিস দিয়ে বোঝানো হয়, আগেই বলেছি, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, অথবা যদি আমি এভাবে নিই যে 3 4 5, মনে করো এইভাবে নিলাম 2টা উলম্ব রেখা, এটাওকে কিন্তু ম্যাট্রিক্স দ্বারা বোঝানো হয়, এটাও কিন্তু একটা সারি ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সারি ম্যাট্রিক্স মানে কি, একটা মাত্র সারি থাকবে। দেখো এই ম্যাট্রিক্সের একটাই সারি আছে, এই ম্যাট্রিক্সের একটাই সারি আছে, এই ম্যাট্রিক্সেরও কিন্তু একটাই সারি আছে, তাহলে এটা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। এবার যদি তোমাকে বলা হয় যে এই ম্যাট্রিক্সের, যেহেতু এটা একটা সারি ম্যাট্রিক্স, এবং তোমাকে বলা হলো এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এই ম্যাট্রিক্সের মাত্রা কত, মাত্রাটা কি হবে বলো তো তোমরা? এই ম্যাট্রিক্সের অর্থাৎ বি ম্যাট্রিক্সের মাত্রাটা কি হবে? দেখো তো এখানে সারি আছে কয়টা, একটা, কলাম আছে কয়টা, কলাম কিন্তু আছে ভাই 3টা। এই যে দেখো এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, তাহলে এর মাত্রাটা কি হবে 1/3, একটা সারি 3টা কলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সারি ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। এবার আমরা কলাম ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। তাহলে সেম সারি ম্যাট্রিক্সের মতোই কলাম ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে যে এখানে মনে রাখবা একটি মাত্র কলাম থাকবে, শুধুমাত্র একটি মাত্র কলাম থাকে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে সেটাই হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। আমরা এখান থেকে এক্সাম্পল দিতে পারি, মনে করো এ ইকুয়াল 1 2 3, এটা একটা কলাম ম্যাট্রিক্স। দেখো এখানে কলাম আছে কয়টা, একটা। আবার যদি আমি বলি এভাবে লিখব যে 2 3, এটাও একটা কলাম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা, একটা। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা সারি ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি, এইটা আমরা কিন্তু বুঝে গিয়েছি। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদে পরবর্তী যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ নামটা শুনলেই কিন্তু আমাদের পরিচিত মনে হচ্ছে, তাই না? কি তোমাদের কি পরিচিত মনে হচ্ছে না বর্গ নামটি? বর্গ নামটি কিন্তু তোমাদের পরিচিত মনে হচ্ছে, যে আমরা ছোটোবেলাতেই কিন্তু এটা পড়েছি যে বর্গ মানে হচ্ছে কি, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে, সেটাই হচ্ছে কি বর্গ, এবং সেটা কি হতে হবে, সমকোণ হতে হবে। এখন কথা হচ্ছে ওই জিনিসটাই কিন্তু আছে কি ম্যাট্রিক্স হয়ে, বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ এর ইংলিশটা কি বলতো, স্কোয়ার ম্যাট্রিক্স। ইংলিশ নামগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে বাংলাতে না লিখে ইংলিশে লিখে দিল যে নিচের কোনটি স্কোয়ার ম্যাট্রিক্স। এখন তুমি বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, এটা তুমি বুঝো নাই, তাহলে কি তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে, বাংলার পাশাপাশি আমাদের ইংলিশ মিনিংটাও কিন্তু আমাদের জেনে নিতে হবে। ওকে, তাহলে এখন দেখো বর্গ ম্যাট্রিক্স, আমরা বর্গ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমরা এখন শিখে নিব আগে। তো বর্গ ম্যাট্রিক্সটা কি, দেখো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ইকুয়াল কলাম সংখ্যা, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স
যে ম্যাট্রিক্সের সারি সংখ্যার কলাম সংখ্যা কি হবে, সমান হবে, তাহলে সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। যেমন দেখো আমরা এখান থেকে বলতে পারি যে এই একটা ম্যাট্রিক্স যদি নিই 2 3 4 5। ওকে, এখন একটা জিনিস দেখো তো ভাইয়া, যে এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, 2টা, কলাম আছে কয়টা, 2টা, তাহলে এটাকে বলা হয় 2x2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। এবার যদি তুমি এভাবে লিখো যে 3 -1 2 4 5 6 1 2 3, মনে করো এভাবে মানটা নিলা, এটা একটা ম্যাট্রিক্স নিলা। দেখো ভাইয়া এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এর অর্ডারটা কত বলো তো, 3x3, অর্থাৎ 3টা সারি 3টা কলাম। তাহলে দেখো বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছি। আর আশা করি তোমরা কিন্তু ভুলবে না। যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু দেখো যে এই জিনিসগুলো কিন্তু তোমাদের ঝামেলা হয়ে যাবে, কারণ এগুলো ভোলা যাবে না। খুবই সহজ জিনিস এবং সহজভাবেই কিন্তু এগুলোকে মনে রাখতে হবে, মুখস্থ করে নয়, বুঝে বুঝে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পেলাম। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদের আরও কিছু প্রকারভেদ আছে, সেগুলো জানার জন্য আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। এখন কথা হচ্ছে প্রধান কর্ণ এই জিনিসটা আসলে কি, একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা, এই জিনিসটা কিন্তু আমাদের চিনতে হবে। ওকে, আমরা একটা ম্যাট্রিক্স লিখি, মনে করো যে 2 3 4 5 6 7 1 2 3, আমরা এটা একটা ম্যাট্রিক্স নিলাম। ওকে, এখন একটা জিনিস দেখো, এই যে ম্যাট্রিক্সটা নিলাম, এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা হবে? প্রধান কর্ণ হচ্ছে, আমরা ডেফিনেশনটা মনে রাখবো এভাবে, যে একটা ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি, অর্থাৎ প্রথম সারির প্রথম ভুক্তি হচ্ছে এটা, এবং প্রথম কলামের প্রথম ভুক্তি। ওকে, তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি, প্রথম কলামের প্রথম ভুক্তি, এদের সমন্বয়ে যে কর্ণটা তৈরি হবে, এই যে কর্ণটা তৈরি হলো, যেখানে এই কর্ণের উপরে জয়টা ভুক্তি থাকবে, নিচেও কিন্তু তয়টা ভুক্তি থাকতে হবে, এটা মাস্ট বি, তাছাড়া কিন্তু প্রধান কর্ণ হবে না। তাহলে দেখো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এই কর্ণটাকে বলা হয় প্রধান কর্ণ। তাহলে এটা আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে প্রধান কর্ণ, প্রধান কর্ণ। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা এভাবে লিখি যে 2 3 4 5, মনে করো এটা একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি, প্রথম কলামের প্রথম ভুক্তি, এর সমন্বয়ে যে কর্ণটা তৈরি হলো, এইটাই হচ্ছে প্রধান কর্ণ। দেখো ভাইয়া, এই প্রধান কর্ণের উপরে কয়টা ভুক্তি আছে? একটা। নিচে কয়টা ভুক্তি আছে? একটা। তাহলে এটাকে প্রধান কর্ণ বলা যাবে। আর একটা জিনিস মনে রাখবা, যে প্রধান কর্ণ বের করতে হলে ম্যাট্রিক্সটাকে মাস্ট বি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স মানে কি, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে, তাছাড়া প্রধান কর্ণ বের করা সম্ভব নয়। যদি তুমি প্রধান কর্ণ বের করে নাও তাহলে কিন্তু তুমি ভুল করে দিয়েছো। যেমন দেখো আমি এখন একটা ভুল করি, মনে করো 1 2 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। দেখো ভাই এই ম্যাট্রিক্সটা কত অর্ডারে দেখো তো তোমরা, এটা হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এখন তুমি যদি এটার প্রধান কর্ণ বের করো তাহলে দেখো বিশাল একটা ভুল হয়ে যাবে, যে ভুলের মাসুল দিতে হবে 0 নাম্বার পেয়ে। ঠিক আছে, দেখো তো, মনে করো এটা নিলাম, ভাই এটা কি প্রধান কর্ণ হলো? এর দেখো তো উপরে কয়টা ভুক্তি আছে? 3টা। নিচে কয়টা? একটা। তাহলে এটা প্রধান কর্ণ নয়। কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? যে প্রধান কর্ণ হতে হলে আমাদের কি করতে হবে, প্রধান কর্ণের উপরে জয়টা ভুক্তি থাকবে, নিচেও কিন্তু তয়টা ভুক্তি থাকতে হবে। তো এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এবার দেখো আমরা প্রধান কর্ণ পেলাম, এখন আমরা এখান থেকে আরও একটা কর্ণ পাবো, সেই কর্ণটাও আমরা একটু দেখে নিই। সেই কর্ণটা হচ্ছে এই প্রধান কর্ণ যেটা, সেটা হচ্ছে এটাকে বলা হয় মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব যে
প্রধান কর্ণের অপোজিট যেটা কর্ণ, অর্থাৎ এই কর্ণটাকে বলা হয় গৌণ কর্ণ। এটাকে বলা হয় গৌণ কর্ণ। এটা শুধু মনে রাখবা যে এটা হচ্ছে গৌণ কর্ণ। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার তাহলে প্রধান কর্ণ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি তো নাকি? ক্লিয়ার হয়েছে তো? তোমরা একটু কমেন্টে জানাও, যদি ক্লিয়ার না হোক একটু কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে আবার কিন্তু বলবো। ওকে, এবার দেখো আমরা নতুন একটা টপিক, সেটা হচ্ছে ট্রেস। এটা দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, এমসিকিউ, যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, বলা হয় যে ওই ম্যাট্রিক্সের ট্রেসটা কত। যেমন যদি আমি বলি যে এই ম্যাট্রিক্সের ট্রেস, তো ট্রেসটা হচ্ছে কি, আমরা এটা সম্পর্কে একটু ধারণা নিই যে একটা ম্যাট্রিক্সের ট্রেসটা কি। ট্রেস হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর, দেখো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। ওকে, অর্থাৎ যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, যদি তোমাকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলে, তাহলে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কি প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে দেখো তো, এই যে আমরা যদি এটাকে ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স, যদি আমরা এ ম্যাট্রিক্সের ট্রেস বের করি, অর্থাৎ এ এর ট্রেস, তাহলে এ ট্রেস কি হবে বলো তো? প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে আমরা যোগ করে দিই যে 2 + 6 প্লাস হচ্ছে 3, অর্থাৎ আমরা কত পাচ্ছি বলো তো? 11। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের ট্রেস কিন্তু বের করতে পারি। এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসে, এগুলো দিয়ে কি আসে? এমসিকিউ আসে। কিভাবে এমসিকিউ আসে? মনে করো এরকমভাবে যে আমাদের এমসিকিউটা এরকম আসতে পারে যে এ ম্যাট্রিক্সের ট্রেস দেওয়া যদি থাকে তাহলে মানটা কত, এরকম টাইপের আমাদের এমসিকিউ আসে। তো দেখো আমরা যদি বলি বিভিন্ন অ্যাডমিশানে, বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশানে যে টাইপের প্রশ্নগুলো আসে, মনে করো এরকম থাকবে 1 2 3 4 a 5 2 3 6। আমাদের প্রশ্ন হবে এরকম যে এ ম্যাট্রিক্সের এর ট্রেস 10 হলে ছোট হাতের এ এর মান কত, এরকম মনে করে প্রশ্ন। যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলবে যে এ ম্যাট্রিক্সের ট্রেস যদি 10 হয় তাহলে এ এর মানটা কত। তাহলে এখান থেকে আমরা কীভাবে বের করবো? দেখো আমরা জানি যে ট্রেস হচ্ছে কি প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি 1 + a + 6 ইকুয়াল হচ্ছে কত? 10। তাহলে বা a ইকুয়াল হচ্ছে কত বলো তো? 3। এই আমরা পেয়ে গেলাম এর মান। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা প্রধান কর্ণ এবং ট্রেস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। এবার আমরা চলে যাব, আমরা হচ্ছে মুখ্য পদ আলোচনা করেছি, এবার আমরা কর্ণ ম্যাট্রিক্স। ওকে, দেখো আমরা যে প্রধান কর্ণ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা ওই আলোচনা থেকেই কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স কখন আমরা বলতে পারবো এটা কিন্তু আমরা শিখব। তো কর্ণ ম্যাট্রিক্সের আমরা মূল বৈশিষ্ট্যগুলো প্রথমে জানব। যে নাম্বার 1, প্রধান কর্ণের ভুক্তিগুলো ভিন্ন ভিন্ন। নাম্বার 2, অশূন্য। নাম্বার 3, শূন্য। এবং অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হবে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, কর্ণ ম্যাট্রিক্স, আসলে কর্ণ ম্যাট্রিক্সটা এসেছে বর্গ ম্যাট্রিক্স থেকে। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের মাঝে বর্গ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকবে। বর্গ ম্যাট্রিক্স কি? যে সারি সংখ্যা আর কলম সংখ্যা কি হতে হবে? সমান হতে হবে। এখন কর্ণ ম্যাট্রিক্সের নিজের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, দেখো যে প্রধান কর্ণের ভুক্তিগুলো আমি 3টা টাইপ ভাগ করেছি। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স কিন্তু 3 টাইপেরই হবে। যে প্রধান কর্ণের ভুক্তিগুলো ভিন্ন ভিন্ন হবে, অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হবে, প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য হবে, অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হবে,
প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য এবং অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য, এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। তো আমরা এক্সাম্পল দিই। নাম্বার 1, 1 নম্বর টাইপের জন্য দেখো যে প্রধান কর্ণের ভুক্তিগুলো ভিন্ন ভিন্ন, যেমন মনে করো 1 0 0 0 2 0 0 0 3। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা 1 নম্বরের যদি এক্সাম্পল দিতে চাই, দেখো তো এখানে এই যে প্রধান কর্ণের ভুক্তিগুলো ভিন্ন ভিন্ন, অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য, তাহলে এটা একটা কি কর্ণ ম্যাট্রিক্স। এবার যদি আমরা 2 নম্বরের জন্য এক্সাম্পল দিই যে অশূন্য, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে অশূন্য মানে আসলে কি? অশূন্য মানে হচ্ছে সর্বনিম্ন একটি শূন্য থাকতে হবে। ওকে, অশূন্য মানে আসলে শূন্য নয় এরকম কিছু না। অশূন্য মানে হচ্ছে কি সর্বনিম্ন একটা শূন্য থাকতে হবে প্রধান কর্ণের মধ্যে। যেমন দেখো আমি যদি এরকম বলি যে 0 0 0 3, এটা একটা ম্যাট্রিক্স। খেয়াল করো, এটাও কিন্তু একটা অশূন্য কর্ণ ম্যাট্রিক্স। দেখো তো প্রধান কর্ণের একটা ভুক্তি কিন্তু শূন্য, অবশিষ্টটা অন্যটা যে কোনোটাই হতে পারে, অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য, তাহলে এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। যদি আমরা আরও একটা এক্সাম্পল দিই, মনে করে এরকম দিলাম যে 0, আচ্ছা দেখো যদি আমি এরকম এক্সাম্পল দিই 0 0 0 0 4 0 0 0 0, মনে করো এইরকম একটা এক্সাম্পল দিলাম। এখন একটা জিনিস দেখো, এটাও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। কেন কর্ণ ম্যাট্রিক্স? এই যে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য, অর্থাৎ সর্বনিম্ন একটা শূন্য আছে। এখানে কয়টা শূন্য আছে বলো তো? 2টা। একটা ভুক্তি আছে 4, অবশিষ্ট ভুক্তিগুলো কি শূন্য, তাহলে এটাকেও বলা হয় একটা কর্ণ ম্যাট্রিক্স। এবার যদি আমরা 3 নম্বর এক্সাম্পল দিই, 3 নম্বর কি প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য এবং অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য, তাহলে অর্থাৎ দেখো আমরা যদি এরকম বলি 0 0 0 0 0 0 0 0 0, এই ম্যাট্রিক্সটা নিলাম। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভুক্তি শূন্য, অবশিষ্ট ভুক্তিগুলোও হচ্ছে শূন্য, তাহলে এটাকে বলা হয় একটা কর্ণ ম্যাট্রিক্স। কখন কর্ণ ম্যাট্রিক্স? প্রধান কর্ণের সকল ভুক্তি হচ্ছে শূন্য। এবার এই ম্যাট্রিক্সটার কিন্তু আরও একটা স্পেশাল নাম আছে, সেই নামটি হচ্ছে কি, এটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। এটা একটা শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি হবে শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে ভাইয়া এই ম্যাট্রিক্সটা যদি এমসিকিউতে চলে আসে যে এই ম্যাট্রিক্সটি নিচের কোন ম্যাট্রিক্স, অপশানে শূন্য ম্যাট্রিক্সও আছে, কর্ণ ম্যাট্রিক্সও আছে, তাহলে আমরা কোনটা দিব? অবশ্যই আমরা কিন্তু স্পেশাল নামটা দিব শূন্য ম্যাট্রিক্স। যদি ওখানে শূন্য ম্যাট্রিক্স না থাকে সেক্ষেত্রে আমরা দেব কি কর্ণ ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে ডিটেলস কিন্তু তোমরা ধারণা পেয়ে গেছো। এবার আমরা পরবর্তী টপিকে চলে আসি, যে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। দেখো স্কেলার ম্যাট্রিক্স, এখন স্কেলার ম্যাট্রিক্সটা কি এটা সম্পর্কে আমাদের কিন্তু ধারণা থাকতে হবে। তো স্কেলার ম্যাট্রিক্সটা আসলে কোথা থেকে আসলো? স্কেলার ম্যাট্রিক্সটা কিন্তু কর্ণ থেকে আসলো, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স থেকে। মনে করো আমরা প্রথমে ধরে নিব বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে সকল ম্যাট্রিক্সের বাবা মা, বর্গ ম্যাট্রিক্স থেকে জন্ম নিল কর্ণ ম্যাট্রিক্স। এবার কর্ণ ম্যাট্রিক্স থেকে জন্ম নেবে স্কেলার আর অভেদক, এরা দুইজন কিন্তু যমজ ভাই। আমরা এটা ধরে নিব যে এরা দুইজন হচ্ছে কি যমজ ভাই, ঠিক আছে? তাহলে দেখো কর্ণ থেকে যেহেতু এরা জন্ম নিয়েছিল, তাহলে কর্ণের বৈশিষ্ট্য এদের মাঝে থাকবে কিছু বৈশিষ্ট্য, কারণ দেখো যে প্রত্যেকটা সন্তানের মাঝে বাবা মায়ের কি বৈশিষ্ট্য থাকে না? থাকে তো নাকি? তাহলে যেহেতু এদের বাবা মা কর্ণ, তাহলে কর্ণের কিছু বৈশিষ্ট্য এদের মাঝে থাকবে। আবার এদের বংশটা হচ্ছে কি বর্গ, অর্থাৎ দাদার বৈশিষ্ট্য কি বর্গ, তাহলে দাদার টাইটেলটাও কিন্তু তাদের মাঝে থাকবে। দাদার টাইটেলটা কি ছিল? সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, অর্থাৎ বর্গ হতে হবে এবং কর্ণের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এবং এদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে আমরা স্কেলার ম্যাট্রিক্সের যদি নিজস্ব বৈশিষ্ট্যটা আমরা জানতে চাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রধান কর্ণের
প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হবে শুধুমাত্র 1 ব্যতীত, শুধুমাত্র 1 ব্যতীত, এবং অবশিষ্ট ভুক্তিগুলো দেখো, অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হবে। ওকে, খেয়াল করো যে এটা কিন্তু দেখো তার বাবার বৈশিষ্ট্য, আর এটা কিন্তু তার নিজের বৈশিষ্ট্য। তাহলে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হবে, কিন্তু অবশিষ্ট ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, মনে করো আমি এটা দিলাম 3 0 0 0 3 0 0 0 3। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, যে এখানে দেখো এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ 3 3 3 3 একই না? তাহলে অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য, তাহলে এটাকে কি বলা হয়? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এবার যদি আমি এভাবে বলি যে 2 0 0 2, এটা একটা ম্যাট্রিক্স নিলাম, দেখো এটাও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ দেখো প্রধান কর্ণটা একই, অবশিষ্ট ভুক্তিগুলো কি 0। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কর্ণের উপরের আর নিচের ভুক্তি সংখ্যা কি হতে হবে? সমান হতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু একটা জিনিস বলেছে যে প্রধান কর্ণটা শুধুমাত্র 1 হবে না। কেন 1 হবে না? যদি 1 হয় তাহলে কিন্তু সেটা কি হবে? অভেদক হয়ে যাবে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে এই জিনিসটাই এখানে আসবে, অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলো এখানে আমরা এভাবে লিখতে পারি যে অভেদক ম্যাট্রিক্সটা কাকে বলে? অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে যে প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হবে বলো তো? 1 হবে, এবং অবশিষ্ট ভুক্তিগুলো 0 হবে, অর্থাৎ এ বৈশিষ্ট্যটা থাকবেই। অর্থাৎ এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এটা বলি যে 1 0 0 1, এই ম্যাট্রিক্সটা যদি আমরা নিই, তো একটা জিনিস লক্ষ্য করো তো, এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো 1, অবশিষ্ট ভুক্তি 0, তাহলে এটা একটা অভেদক ম্যাট্রিক্স। এখন এই অভেদক ম্যাট্রিক্সটা দেখো তো, এর সারি সংখ্যা কয়টা, কলম সংখ্যা কয়টা? সারি সংখ্যা হচ্ছে 2টা, কলম সংখ্যা কয়টা? 2টা, অর্থাৎ 2/2 অর্ডারের অভেদক। এটাকে লেখা যায় I2, এটাকে লেখা যায় কি? I2, অর্থাৎ I2 দ্বারা আমরা বুঝে নিব এটা 2/2 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স। এবার দেখো যদি আমি আর একটা ম্যাট্রিক্স নিই 1 0 0 0 1 0 0 0 1, মনে করো এইটা একটা ম্যাট্রিক্স নিলাম। ওকে, এখন একটা জিনিস দেখো তো, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা একটু আলোচনা করি, দেখো এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখান থেকে বোঝা যাচ্ছে প্রধান কর্ণটা 1, অবশিষ্ট ভুক্তিগুলো 0। তাহলে এটা হচ্ছে দেখো 3/3 অর্ডারে, এই জন্য এটাকে লেখা হয় I3। এটা হচ্ছে একটা 3/3 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স। তাহলে দেখো যে স্কেলার আর অভেদক এর মধ্যে পার্থক্যটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? পার্থক্যটাই আমাদের বুঝতে হবে, কারণ ম্যাট্রিক্সটা আমাদের চিনতে হবে, ম্যাট্রিক্সটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই যে অভেদক ম্যাট্রিক্স, এখানে কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা কিন্তু অটোমেটিক চলে আসছে। কারণ কি, দেখো যে প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হবে, এখানে কি একই না? 1 তো একই নাকি? তো এই ম্যাট্রিক্সটাকে, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সটাকে যদি আমরা স্কেলার বলি তাহলে কিন্তু এটা বলা যায়, বাট এটাকে যদি অভেদক বলি তাহলে কিন্তু এটা বলা যাবে না। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি একটা কথা যে প্রত্যেক অভেদক স্কেলার, কিন্তু প্রত্যেক স্কেলার অভেদক নয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে। অনেক সময় কিন্তু কয়ে এই প্রশ্নটা চলে আসে যে উদাহরণের সাহায্যে দেখাও যে
প্রত্যেক অভেদক ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু প্রত্যেক স্কেলার ম্যাট্রিক্স অভেদক নয়। কারণ এই ম্যাট্রিক্সটাকে স্কেলারও বলা যায়, কারণ তার বৈশিষ্ট্যটা মেনে নিয়েছে যে প্রধান কর্ণটা 1। বাট আমরা কিন্তু যদি স্কেলারটাকে অভেদক বলি তাহলে এটা বলা যাবে না, কারণ অভেদকে ফিক্সড বৈশিষ্ট্য যে প্রধান কর্ণটা 1 হতেই হবে, অন্য কিছু হতে পারবে না। তাহলে আশা করি তোমরা এই স্কেলার আর অভেদক এর যে পার্থক্য, এর যে কন্ডিশনটা, এর যে ডেফিনেশন, এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই পরবর্তী টপিকে, শূন্য ম্যাট্রিক্স। এটা আলোচনা করা হয়ে গেছে অনেক আগেই। দেখো, যদি তোমরা কনসেপ্ট বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু খুব সহজ মনে হবে, ঠিক আছে। আমরা অনেকে কি করি যে ম্যাথ মানে আমরা অনেক ভয় পাই, যে এত কঠিন কঠিন ম্যাথ বা অঙ্ক শুনলেই আমাদের আসলে ঘুমটা আসে না রাত্রে, যে টেনশানে, যে আমরা মনে হয় পারবো না, আমি মনে হয় পারবো না, আমি মনে হয় পারবো না। পারবা না কেন? পারতেই হবে, ঠিক আছে। তুমি যদি ম্যাথের প্রত্যেকটা টপিক যদি কনসেপ্টগুলো বুঝে বুঝে পড়ো, ম্যাথের প্রতি যদি তোমার ভালোবাসা জন্মাতে পারো, তাহলে কিন্তু ম্যাথই তোমার কাছে খুব সহজ মনে হবে, ঠিক আছে। তো ম্যাথের প্রতি তোমাদের ফিলিংস নিয়ে আসতে হবে, ঠিক আছে। ফিলিংস কিন্তু অটোমেটিক আসবে না, কি করতে হবে? নিয়ে আসতে হবে, বুঝে বুঝে পড়ে নিয়ে আসতে হবে। আর তুমি যখন একটা কনসেপ্ট বুঝে ওই টাইপের কিছু প্রবলেম যখন তুমি সলভ করতে পারবা, তখন তোমার মাঝে কিন্তু, তোমার মনে কিন্তু একটা আনন্দের বন্যা বয়ে যাবে, অর্থাৎ খুব মানে রিল্যাক্স ভাব মনে হবে যে আমি এটা বুঝে গেছি এবং এই টাইপের আমি সব কিছু পারবো, ঠিক আছে। তো বাচ্চারা, তোমাদের কি করতে হবে? তোমাদের ম্যাথের প্রতি ভালোবাসা জন্মাতে হবে। আর আমার এই লেকচারগুলো যদি তোমরা রেগুলার করো, ইনশাল্লাহ তোমাদের ম্যাথে কোনো প্রবলেম থাকবে না, কারণ আমি 0 লেভেল থেকেই কিন্তু একদম প্রো লেভেল পর্যন্ত আলোচনা করব, ঠিক আছে। আমরা এখন নতুন একটা কনসেপ্টে চলে যাই। দেখো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খেয়াল করো, যে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু যোগ বিয়োগ শিখে আসছি, তাই না? তোমরা কি যোগ বিয়োগ শিখেছো না? অনেকে যোগ বিয়োগ শিখেছো, তাই না? বাট ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর আমরা যে যোগ বিয়োগ শিখেছি তার মধ্যে একটু পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা আমরা দেখব। তো আমরা জানি যে যোগ মানে কি? একটা কোনো কিছুর সাথে অন্য আরেকটা কোনো কিছুকে যোগ করা, বা একটা কোনো কিছুর সাথে অন্য আরেকটা কোনো কিছুকে বিয়োগ করা। অর্থাৎ যোগ বা বিয়োগ করতে হলে যদি আমরা যোগ বা বিয়োগ করি, সর্বনিম্ন হলেও 2টা ম্যাট্রিক্স থাকতেই হবে। এখন কথা হচ্ছে 2টা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে যোগ করতে পারবো বা কখন যোগ করতে পারবো, এই জন্য 2টা ম্যাট্রিক্স যোগ করার কন্ডিশনগুলো আমাদের কিন্তু জেনে নিতে হবে। তো শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে নাম্বার 1, অবশ্যই দেখো যে প্রত্যেকের মাত্রা সমান হতে হবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সাথে যখন আরেকটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করব অথবা বিয়োগ করব, অবশ্যই কিন্তু 2টা ম্যাট্রিক্সেরই মাত্রা একই হতে হবে। একটা যদি 2/2 হয়, আরও একটা 2/2 হতে হবে। একটা যদি 2/3 হয়, তাহলে অন্য ম্যাট্রিক্সটাকেও 2/3 হতে হবে। এখন মনে করো একটা 2/3, একটা 3/3, তাহলে কিন্তু 2টা ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে প্রথম কন্ডিশনটা কি? যে অবশ্যই কিন্তু মাত্রা কি হতে হবে? সমান হতে হবে। তাহলে মাত্রা সমান হতে হবে। এবার নিয়ম, যোগের নিয়ম। তো নিয়মটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু এটা ফিল করব। দেখো, মনে করো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এ হচ্ছে 2 3 1 2, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। মনে করো বি ইকুয়াল, আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি 3 4 1 2, এরকম আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। ওকে, এখন একটা জিনিস দেখো, এই 2টা ম্যাট্রিক্স যদি আমরা নাম্বার 1 আমরা এ প্লাস বি এর মানটা বের করতে চাই, নাম্বার 2 বি মাইনাস এ এর মানটাও কিন্তু আমরা বের করতে চাই। তো দেখো, এ প্লাস বি আমরা যখন এই 2টা ম্যাট্রিক্সকে যোগ করব, তো আমরা প্রথমে কিন্তু দেখব যে আসলে কি এই 2টা ম্যাট্রিক্সকে যোগ করা যাবে। তাহলে যোগ করা যাবে কিনা তার কন্ডিশনটা কি? মাত্রাটা সমান হতে হবে। দেখো তো, এর মাত্রা কত বলো তো? এটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা কত বলো তো? 2/2। তাহলে 2টার মাত্রা কি একই না? তাহলে যোগ বা বিয়োগ করা সম্ভব। তাহলে আমরা যদি এখন এ প্লাস বি বের করতে চাই, তাহলে দেখো আমরা প্রথমে ম্যাট্রিক্সটা বসাই দিই, 2 3 1 2।
প্লাস 3 4 1 2। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে ফলাফলটা কিভাবে আমরা বের করব? দুইটা ম্যাট্রিক্সকে যোগ করার নিয়ম কি? এই যে নিয়মটা এখানে লিখেছি, নিয়মটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারিটা যোগ হবে, তবে একই পজিশনের ভুক্তিগুলো একে অপরের সাথে যোগ বা বিয়োগ হবে। কিছুই বুঝলাম না, তাই না? দেখো, এখানে শুধু একটা জিনিস মনে রাখো যে নিয়মটা হচ্ছে অনুরূপ পজিশনের ভুক্তিগুলো একে অপরের সাথে প্লাস বা মাইনাস হবে, অর্থাৎ যোগ বা বিয়োগ হবে। ওকে, এখন একটা জিনিস দেখো, তোমাদের আরও সহজভাবে বলে দিই। মনে করো এই ম্যাট্রিক্সের সাথে যদি এই ম্যাট্রিক্সকে তুমি যোগ করো, তাহলে এই ম্যাট্রিক্সের প্রথম সারিটাকে এই ম্যাট্রিক্সের প্রথম সারির মাথার উপরে বসাই দাও। যার মাথার উপরে যে আসলো তার সাথে তার যোগ হবে। যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে দেখো, এটাকে সুন্দর করে নিয়ে তুমি সুন্দর করে এখানে বসাই দিলা, তাহলে 3-র মাথায় কি আসলো? 2। তাহলে 2 আর 3 যদি যোগ করো কি আসবে বলো তো? 5। 4-এর মাথায় কি আসলো বলো তো? 3। তাহলে 3 আর 4 যদি যোগ করো কি আসবে বলো তো? 7। তাহলে প্রথম সারির সাথে এই ম্যাট্রিক্সের প্রথম সারি চিহ্ন ছিল যোগ, তাহলে যোগ করা আমাদের কমপ্লিট। এবার তুমি যদি দ্বিতীয় সারিটাকে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির মাথার উপর বসাই দাও, তাহলে বলো 1-এর মাথায় কে আসলো? 1। তাহলে 1 + 1 তাহলে কত হচ্ছে? 2। এই 2-এর মাথায় কে আসলো? 2। তাহলে 2-এর সাথে 2 যোগ করলে কি হবে বলো তো? 4। এই যে আমরা মানটা পেলাম, এটাই কিন্তু আমাদের a + b এর মান। এখন একটা জিনিস মাথায় রাখবা, এই যে ফলাফলটা পেলাম এর মাত্রাটা কত বলো তো? ফলাফলের মাত্রাটা কত? 2/2 অর্ডার না? তাহলে যদি আমাদের কখনো এমসিকিউ থাকে যে এ ম্যাট্রিক্সের মাত্রা 2/2, বি ম্যাট্রিক্সের মাত্রা 2/2, তাহলে a + b এর মাত্রা কত? অর্থাৎ যদি মাত্রা বের করতে বলে আমাদের কিন্তু যোগ করতে হবে না, আমরা ডিরেক্ট বলতে পারি যে মাত্রার জন্য যোগ বা বিয়োগ করা যাবে সেই মাত্রাটাই হচ্ছে ফলাফলের মাত্রা। তাহলে দেখো ফলাফলের মাত্রা কত পেলাম? 2/2। এবার যদি আমরা b - a এটা আমরা বের করি, 2 নম্বর, খেয়াল করো আমরা কি বের করব? b - a। তাহলে এখন আশা করি তোমরা এটা বের করতে পারো। দেখো 3 4 1 2 এটা b, দেখো -a, তাহলে a ম্যাট্রিক্স যদি বসাই দাও, a ম্যাট্রিক্স কি ছিল? 2 3 1 2। ওকে, এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের ফলাফলটা কি আসছে? দেখো 3 - 2, তাহলে 3 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত আসে বলো তো? 1। দেখো 4 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কত আসে বলো তো? 1। 1 - 1 তাহলে কত? 0। 2 - 2 তাহলে কত আসছে বলো তো? 0। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আমরা এই যোগ বিয়োগ টাইপের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা সলভ করব। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা একটা প্রশ্ন, দেখো কেতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া, তো 3/3 অর্ডারের আমরা 2/2 অর্ডার শিখলাম। 3/3 অর্ডার যদি থাকে তাহলেও কিন্তু আমরা সলভ করতে পারবো। এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 অর্ডার, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 অর্ডারের। এখন আমাদের কি বের করতে বলেছে? দেখো বের করতে বলেছে ম্যাট্রিক্স দ্বয়ের সমষ্টি ও অন্তর। সমষ্টি মানে কি? যোগফল। অন্তর মানে কি? বিয়োগফল। অন্তর মানে আবার তোমাদের মন না, অন্তর মানে কি? বিয়োগফল। অন্তর মানে আবার ভেবে নিও না যে সামথিং সামথিং নাকি, আসলে সামথিং সামথিং না, অন্তর মানে কি? বিয়োগফল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা যদি a + b এর মানটা বের করতে চাই, তাহলে a + b আমরা ম্যাট্রিক্সগুলো আগে বসাই দিই। 8 4 -1 0 1 3 5 4 8 এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। ওকে, এবার প্লাস চিহ্ন। এবার দেখো বি ম্যাট্রিক্সটা বসাই দাও। বি ম্যাট্রিক্স কী ছিল? -4 6
2, তারপর কি ছিল দেখো 1 3 7, এবার কি আছে 5 4 1। ওকে, এখন দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা ফলাফলটা কি পাচ্ছি, সেম একইভাবে 3/3 অর্ডার দেখে কিন্তু ভয় পেয়ে গিয়েও না, ঠিক আছে? কেন ভয় পাবে না? কারণ আমি কিন্তু সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছি যে প্রথম সারিটাকে এ ম্যাট্রিক্সের প্রথম সারির মাথায় বসাই দাও, তাহলে যার মাথায় যে বসছে তার সাথে তার এখানে চিহ্ন আছে যোগ, তাহলে যোগ হবে। তাহলে দেখো 8 - 4, তাহলে কত হচ্ছে বলো তো 4, 4 + 6, তাহলে দেখো কত হচ্ছে 10, -1 + 2, তাহলে কত হচ্ছে বলো তো 1। ওকে, প্রথম সারির সাথে প্রথম সারিটাকে যোগ করে নিলাম। এবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারিটাকে যোগ করো, তাহলে 0 + 1 মানে কত 1, 1 + 3 মানে কত বলো তো 4, 3 + 7 তাহলে কত বলো তো 10। দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারি যোগ করাও কমপ্লিট। এবার দেখো তৃতীয় সারির সাথে তৃতীয় সারিটাকে আমরা যোগ করব, তাহলে 5 5 যোগ করলে কত পাচ্ছি আমরা 10। এবার তোমরা বলো 4-এর সাথে 4 যদি যোগ করো তাহলে কত পাবা 8। এবার দেখো 8-এর সাথে যদি 1 যোগ করো কি পাবা 9। এইটাই হচ্ছে আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের সমষ্টি। এবার অন্তর মানে বিয়োগফল, এটা তোমাদের কাজ a - b, এটা তোমরা বের করে আমাকে কমেন্টে জানাবা যে a - b এর উত্তরটা কি হবে, ঠিক আছে? তাহলে আমরা খুবই চমৎকার একটা প্রশ্ন কিন্তু সলভ করে নিলাম। এবার আমরা এই টাইপের আরও কিছু প্রবলেম দেখি। খেয়াল করো, আমাদের হচ্ছে এক্সাম্পল নাম্বার 2, এটাও আমাদের কিতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া, যে পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 অর্ডার, কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 অর্ডার, পি - কিউ ম্যাট্রিক্সটির নাম কি? তাহলে পি - কিউ অর্থাৎ পি থেকে কিউ আমরা বিয়োগ করে একটা যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সের নামটা কি হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বের করি, চলো দেখো পি - কিউ ইকুয়াল, তাহলে পি এর মান বসাই দাও 3 - 1, তারপরে 2 - 2, পি ম্যাট্রিক্স আমরা পেলাম মাইনাস কিউ, তাহলে কিউ কত দেখো তো, কিউ ম্যাট্রিক্স হচ্ছে 2 - 1, তারপরে হচ্ছে 2 - 3। ওকে, এবার দেখো বাচ্চারা, এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে বিয়োগের নিয়ম আর তো নতুন করে শেখাতে হবে না নাকি, যে আমরা এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে 3 - 2 মানে 1, -1 মাইনাস আর মাইনাস প্লাস, তাহলে কত হচ্ছে 0, 2 - 2 0, -2 + 3 মানে কত 1। দেখো ভাইয়া 1 0 0 1 এটা কি, এটা একটা অভেদক ম্যাট্রিক্স, কত অর্ডারের বলো তো, এটা হচ্ছে I2, এটা হচ্ছে কি I2। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, যে এটা একটা কি ম্যাট্রিক্স বলো তো, অভেদক ম্যাট্রিক্স। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। খুব চমৎকার একটা প্রশ্ন, যেটা কিতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো খেয়াল করো, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটি সলভ করার জন্য আমরা একটু একটা কনসেপ্ট সম্পর্কে আমরা ক্লিয়ার হব, ছোট্ট একটা আইডিয়া আমরা মাথায় নিব। তো এই আইডিয়াটা যদি তুমি মাথায় নিতে পারো তাহলে এই প্রশ্নটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এখানে দেখো যে আমরা কিন্তু এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বাট এখানে মান নির্ণয় করতে বলেছে, কিন্তু 3a এটা গুণ করতে বলেছে। তো এ ম্যাট্রিক্সকে আবার 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা কিভাবে গুণ করি? দেখো মনে করো আমি একটা ছোট্ট ম্যাট্রিক্স নিই, যে 1 2 3 1, মনে করো এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এখন এই ম্যাট্রিক্সটাকে তোমাকে 2 দ্বারা গুণ করতে বলা হলো। তো এখানে ছোট্ট আইডিয়া রাখবা মাথায়, সেটা হচ্ছে কি, যে একটা ম্যাট্রিক্সকে যদি কোনো কিছু দিয়ে গুণ করতে হয় তাহলে ওই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তিকে গুণ করতে হবে। কি বোঝালো সেটা, যে একটা ম্যাট্রিক্সকে যদি কোনো কিছু দ্বারা গুণ করতে হয় ওই ম্যাট্রিক্সের কি করতে হবে, সবগুলো ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে মানে কি, মানে হচ্ছে সকল ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে যদি তুমি গুণ করে দাও ফলাফল কি পাচ্ছ দেখো, 2 4 6 2, এই যে খেয়াল করো
এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে এখন বলো তোমরা, এই যে 3a প্লাস 4b মাইনাস 2c দেওয়া আছে, এখন কি এটা তোমরা সলভ করতে পারবে না? অবশ্যই কিন্তু সলভ করতে পারবা। দেখো আমি যদি বলি 3a সমান কি হবে, দেখো তো এ যে ম্যাট্রিক্সটা ছিল এটাকে 3 দ্বারা কি করবা, গুণ করে দিবা। তাহলে 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখো তো, যে 6 মাইনাস 15 3 9 0 মাইনাস 12, এই যে দেখো 3 এর মানটা এটা পেলাম। এবার দেখো 4b অনুরূপভাবে তোমরা বের করতে পারো, দেখো 2c অনুরূপভাবে বের করতে পারো। এবার যে কাজটা করা আছে দেখো, মান নির্ণয় করা আছে কি 3a প্লাস 4b মাইনাস 2c। ওকে, তাহলে আমরা যেহেতু মান নির্ণয় করতে বলেছে, আমরা এখানে লিখব যে প্রদত্ত রাশি, খেয়াল করো প্রদত্ত রাশিটা কি ছিল, যে 3a প্লাস হচ্ছে 4b মাইনাস 2c। ওকে, দেখো 3 এর মান আমরা যেটা পাচ্ছি 6 মাইনাস 15, তারপরে হচ্ছে কত 3, এরপরে দেখো 9 0 9 0 মাইনাস 12, এটা আমরা পেলাম 3a এর মান প্লাস। এবার দেখো যদি আমি 4b এর মানটা বের করি, অর্থাৎ এই যে b যেটা ছিল এটাকে 4 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো তো 4 মাইনাস 8 মাইনাস 12, তারপর কি পাচ্ছি দেখো 0 মাইনাস 4 আর হচ্ছে কত 20, এই যে আমরা 4b এর মানটা পেলাম। এবার মাইনাস 2c, দেখো c যা ছিল এটাকে 2 দ্বারা এখন গুণ করে দিতে হবে, তাহলে 2 দ্বারা যদি গুণ করে দাও কি হয় 0 2 মাইনাস 4 2 মাইনাস 2 মাইনাস 2, এই যে দেখো। এখন এটা তোমরা বের করতে পারবে না, দেখো কিভাবে বের করবা, প্রথমে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে যোগ করে একটা ম্যাট্রিক্স পাবা, মাইনাস এই যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটাকে এখানে নিয়ে চলে আসবা। এবার আবার এই ম্যাট্রিক্সটা থেকে এই ম্যাট্রিক্সটাকে কি করবা, বিয়োগ করে দিবা। বিয়োগ করে তোমরা যা পাবা এখানে এটাই কিন্তু আমাদের উত্তর হবে। এই ছোট্ট কাজটুকু কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নটা আমরা সলভ করলাম। আমরা এবার আশা করি তোমরা এই কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, আমরা যদি ম্যাট্রিক্সের সমতা এটা নিয়ে যদি আলোচনা করি, ম্যাট্রিক্সের সমতাটা কি, অর্থাৎ খেয়াল করো যে ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স নিয়ে তুলনা করতে হবে এবং সেই দুইটা ম্যাট্রিক্স সমান হতে হবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সে আর একটা ম্যাট্রিক্স সমান হতে হবে। তো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তার কন্ডিশনটা কি, এটা সম্পর্কে কিন্তু আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে দুইটা ম্যাট্রিক্সকে আমরা কখন বলবো সেটা সমান হবে। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, দেখো সত্যটা হচ্ছে নাম্বার 1 বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ওকে, নাম্বার 3 দেখো অনুরূপ পজিশনের ভুক্তিগুলো একই হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এখান থেকে আমরা এটাও বলতে পারি যে মাত্রা একই হবে, অর্থাৎ যে দুইটা ম্যাট্রিক্সকে আমরা তুলনা করব অবশ্যই ওই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে এবং অনুরূপ পজিশনের ভুক্তিগুলো একই হবে। মানে প্রথম ম্যাট্রিক্সের যে পজিশনে একটা ভুক্তি থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের একই পজিশনে একই রকম ভুক্তিটা থাকতে হবে, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স সমান বলতে পারবো। কিভাবে খেয়াল করো, যে আমরা একটু এক্সাম্পল দিই। মনে করো এ একটা ম্যাট্রিক্স নিলাম, 3 -5 4 1, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। এবার দেখো বি অন্য আরেকটি ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সটা কি দেখো 3 -5 4 1। খেয়াল করো ভাই, দেখো শুধু মূল কনসেপ্টটা বুঝে নাও
তাহলে কিন্তু এই প্রবলেমগুলো খুবই ইজি হবে, খুবই ইজি হয়ে যাবে তোমাদের কাছে। আমরা না বুঝে পড়ার জন্যই কিন্তু আমাদের মাথায় চাপ পড়ে। সো তোমরা চাপ নিও না, আমি আছি তো। আমি থাকতে তোমাদের ভয়ও নাই, ভরসাও নাই, না সরি ভরসা আছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এ বি, দেখো তো এ ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2, বি ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2। এবার লক্ষ্য করো তো, এ ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটা 3, বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটা কত 3। দেখো দ্বিতীয়টা -5, এখানে কত -5, এখানে কত দেখো তো 4, এখানে কত বলো তো 4, এখানে কত বলো তো 1, এখানে কত বলো তো 1। তাহলে বলো তো এই দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ পজিশনের ভুক্তিগুলো কি আলাদা আছে? না, আলাদা নাই। কি আছে? একই আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব এ ইকুয়াল হচ্ছে বি। এই দুইটা ম্যাট্রিক্স হবে কি বলো তো সমান। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, যে দুইটা ম্যাট্রিক্স হবে সমান। কি ক্লিয়ার হয়েছে তোমরা? ম্যাট্রিক্সের সমতা এই সম্পর্কে কি ক্লিয়ার হয়েছো? আশা করি তোমরা এই কনসেপ্টটা কিন্তু বুঝে গিয়েছো। তাহলে তোমরা যদি এই কনসেপ্টটা বুঝে যাও, এই কনসেপ্ট দিয়ে আমরা এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, যেগুলো বোর্ড পরীক্ষায় এসেছে। তো আমরা দেখি প্রশ্নগুলো একটু খেয়াল করো। আমরা প্রথমে যে প্রশ্নটা সলভ করব, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো। হ্যাঁ দেখো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দেখো বলাই আছে, কিন্তু এটা দেখো এর অর্ডারটা কত বলো তো? এর অর্ডারটা হচ্ছে কত? এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, দুইটা সারি দুইটা কলাম। এ ম্যাট্রিক্সের অর্ডার কত বলো তো? এটাও হচ্ছে 2/2। এবার বলে দিয়েছে আমাদের প্রশ্নতে যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা কি সমান, অর্থাৎ সমতা। তাহলে এক্স কমা ওয়াইয়ের মানটা বের করতে হবে। আমরা জানি দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, অনুরূপ পজিশনের ভুক্তিগুলো কি হবে? সমান হবে। দেখো এবার সমান আছে কিনা দেখো, এখানে আছে 2, তাহলে এখানে আছে 2 সমান। এবার দেখো এখানে আছে -x, তাহলে আমরা বলতে পারি -x ইকুয়াল 3 + y। কন্ডিশন অনুসারে এটা সমান, কারণ এটার মান যা, এই পুরোটার মান কি হবে? তাই হতে হবে, তাছাড়া তো সমান হবে না, তাই না? এবার দেখো y - 1 ইকুয়াল হচ্ছে কত 4, এটাও কি হবে? সমান হবে। এবার দেখো তো এখানে আছে 2, এখানেও আছে 2, তাহলে এটা কি সমান। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স সমান ছিল বলে আমরা অনুরূপ পজিশনের ভুক্তিগুলোকে সমান ধরে আমরা এখানে দেখো দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন এই দুইটা ইকুয়েশনকে সমাধান করে আমাদের কি বের করতে হবে? এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে দেখো খুবই সহজ আমরা বের করতে পারি। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যদি বের করি, দেখো যে 2 হতে পাই, খেয়াল করো 2 হতে পাই ওয়াই ইকুয়াল হচ্ছে কত বলো তো 5, অর্থাৎ ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। এবার ওয়াই এর মানটাকে যদি তুমি 1 নম্বরে বসায় দাও, আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই এর মান 1a বসিয়ে পাই, 1a বসিয়ে পাই। দেখো তো ওয়াই এর মান যদি 1 এ বসাই দিই তাহলে আমরা কি পাবো? ওয়াই এর মানটাকে যদি 1 এ বসাই দিই তাহলে এখান থেকে বলতে পারি -x ইকুয়াল 3 প্লাস হচ্ছে 5। তাহলে এখন বলো, বা -x ইকুয়াল হচ্ছে 8, অতএব x ইকুয়াল হচ্ছে কত? -8। তাহলে দেখো আমরা ওয়াই এর মান পেলাম, x এর মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x, y এর মানটা কত হবে? দেখো তো -8 আর হচ্ছে 5, এই হচ্ছে আমাদের কিন্তু উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা এটা সলভ করে নিলাম, খুব সহজে কিন্তু আমরা এটা সলভ পেয়ে গেছি। ঠিক আছে, তো এই প্রশ্নটি কিন্তু আমাদের রেফারেন্স হিসাবে অক্ষরপত্র বই। অর্থাৎ এবার আমরা এই টাইপের আরও একটি প্রবলেম সলভ করব। দেখো যে কেতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া এই প্রবলেমটি, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা কিন্তু বোর্ড প্রশ্ন, বোর্ডে আসছে। তো আমি জাস্ট এই প্রশ্নটা তোমাদের একটু সলভ করে দিব, বাকিটা তোমাদেরকে সলভ করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, দেখো যে আমাদের এখানে কি দেওয়া আছে, যে দুইটা ম্যাট্রিক্স লক্ষ্য করো, এ আর বি দেওয়া আছে। এ আর বি হচ্ছে সমান, অর্থাৎ এ আর বি যদি সমান হয় তাহলে আমরা কিন্তু জানি যে অনুরূপ পজিশনের ভুক্তিগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে x + y ইকুয়াল হচ্ছে 7, সমীকরণ নাম্বার 1। x - y ইকুয়াল হচ্ছে 3, সমীকরণ নাম্বার হচ্ছে 2, এটা আমরা পাচ্ছি। এবার দেখো
এবং আমরা আরও একটা জিনিস এখান থেকে পাই, সেটা হচ্ছে কি, দেখো যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 6, সমীকরণ নাম্বার 3। আর হচ্ছে দেখো এ বি ইকুয়াল হচ্ছে 9, সমীকরণ নাম্বার 4। আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। সো ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। এখন দেখো আমাদের কিন্তু কি বের করতে বলেছে, এ বি এক্স ওয়াই এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি 1 আর 2কে সমাধান করি তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। আর 3 আর 4কে যদি সমাধান করি তাহলে আমরা কি পাবো, এ আর বি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা দেখো আমরা সর্বপ্রথম যদি 1 প্লাস 2 আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে দেখো তো কি পাচ্ছি, 2x ইকুয়াল হচ্ছে কত, 10। অতএব x ইকুয়াল হচ্ছে কত বলো তো, 5। এখন x এর মান তুমি যে কোনো একটা জায়গায় যদি বসাই দাও তাহলে কিন্তু আমরা y এর মান পাচ্ছি। দেখো আমরা যদি 1 নম্বরে বসাই x এর মান তাহলে কি পাচ্ছি, দেখো তো আমাদের ছিল 5 প্লাস y ইকুয়াল হচ্ছে 7, অতএব y ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা x, y এর মানটা আমরা কত পাচ্ছি, দেখো তো 5, 2 একটা কিন্তু আমাদের হলো, অর্থাৎ x আর y এর মান কিন্তু আমাদের বের হয়ে গেছে। এবার কি বের করতে হবে, a আর b এর মানটা বের করতে হবে। অর্থাৎ এই দুইটা সমীকরণকে তোমরা সমাধান করে a আর b এর মানটা তোমরা বের করবা। এটা তোমাদের কাজ, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা সলভ করে a আর b এর মানটা বের করে অবশ্যই কিন্তু তোমরা এই লেকচারগুলো তোমরা নোট করে তোমরা কিন্তু পেজে পোস্ট করবা।